আসসালামু আলাইকুম। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। প্রথম বর্ষ পৌরনীতি ও সুশাসন বিষয়ে আমি শিক্ষক মোল্লা আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু কলেজ, মোংলা বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থী শূন্য ক্লাসরুম, তোমরা অবগত আছো গত বছর থেকে পৃথিবীতে করোনা ভাইরাস নামক একটি মহামারী বিদ্যমান। গত মার্চ মাস থেকে ক্লাসের থেকে আমরা বিমুখ। বাংলাদেশ সরকার অনলাইনে ক্লাস অথবা জুম ক্লাসের ডিজিটাল সিস্টেমে শুরু করছে। আমরা তার সুফল পাচ্ছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগরদের। পৌরনীতি ও সুশাসন বিষয়ের বেছে নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি ও আমাদের কলেজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বইটিতে 10টি করে অধ্যায় আছে। প্রতিটা অধ্যায়ে অধ্যায়ভিত্তিক আলোচনা আছে। আমরা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এভাবে আমরা দুটি বই পাবো। ফার্স্ট ইয়ার একটি বই এবং সেকেন্ড ইয়ার একটি বই। প্রথম পত্রে যে 10টি অধ্যায় আছে তার প্রথম অধ্যায়টি আছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি, দ্বিতীয় অধ্যায় সুশাসন, তৃতীয় অধ্যায় মূল্যবোধ, চতুর্থ অধ্যায় আছে ই গভর্নেন্স ও সুশাসন, নাগরিক অধিকার ও কর্তব্য, রাজনৈতিক দল নেতৃত্ব, সরকার কাঠামো, জনমত রাজনৈতিক সংস্কৃতি, জনসেবা ও আমলাতন্ত্র, দেশপ্রেম, জাতীয়তা। আমরা পৌরনীতি বিষয়ে কতকগুলো ব্যক্তিত্ব রয়েছে, যেমন আমরা জানি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আজকে যে প্রথম ক্লাসে প্রথম অধ্যায়ে সুশাসন বইয়ে আলোচনা করব পৌরনীতি কি বা পৌরনীতির ধারণা। আমরা এই অধ্যায়ে প্রথম অধ্যায় পাঠ শেষে যে কথাগুলো শিখতে পারবো বা জানতে পারবো সেটা হচ্ছে পৌরনীতির ধারণা ও সংজ্ঞা আমরা প্রদান করতে পারবো। পৌরনীতি ও সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করতে পারবো। পৌরনীতি ও সুশাসনের প্রয়োজনীয়তা, গুরুত্ব আলোচনা করতে পারবো। আমরা বাংলাদেশের পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করতে পারবো। পৌরনীতি সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করতে পারবো। পৌরনীতি সুশাসনের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞান যেমন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, তথ্য যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি বিষয় সম্পর্কে, এই পৌরনীতি ও সুশাসনের কি সম্পর্ক এবং এর অঙ্গাঙ্গিভাবে যে জড়িত তার আমরা বিশদ আলোচনা করতে পারব। প্রথম যে বিষয়টা আমাদের ছিল পৌরনীতির ধারণা। মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু বা রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন যে মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। যে সমাজবদ্ধভাবে বসবাস করে না হয় সে হয় ফেরেশতা, না হয় পশু। আমরা দেখব যে সমাজবদ্ধ নাগরিকের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম, কানুন, রীতি নীতি, আচার অনুষ্ঠান। এই কারণে নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনা করার জন্য জ্ঞানের এক বিশেষ শাখা গড়ে উঠেছে যাকে বলা হয় সিভিক্স বা পৌরনীতি। পৌরনীতিকে এই কারণে নাগরিকতা বিষয় বিজ্ঞান বলা হয়। পৌরনীতি ও সুশাসন মূলত সামাজিক বিজ্ঞানের একটি অংশ। পৌরনীতি শব্দটি সংস্কৃত শব্দ, যার ইংরেজি শব্দ সিভিক্স। দুইটা ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে সিভিক শব্দের উৎপত্তি। সিভিস শব্দের অর্থ নাগরিক, সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। উৎপত্তিগত অর্থে নগর রাষ্ট্র, নগর ও নাগরিক সম্পর্কিত বিজ্ঞান নামই হচ্ছে পৌরনীতি। তাহলে আমরা পৌরনীতির যে ধারণাটা পালাম যে উৎপত্তিগত অর্থে
পৌরনীতি হচ্ছে নগর ও নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের জীবনী সম্পর্কিত বিদ্যার নামে হচ্ছে পৌরনীতি। সংস্কৃত ভাষায় নগরকে পূর্বাপুরী বলা হয়। পূর্বাপুরের অধিবাসীদের বলা হয় পূর্বাসী। এজন্য নাগরিক জীবনের অপর নাম হচ্ছে পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নামই হচ্ছে পৌরনীতি। পৌরনীতি দুটি অর্থে ব্যবহৃত হয়। ক্ষুদ্রতর অর্থে কেবলমাত্র রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের জীবন চরিত্র নিয়ে আলোচনা করে এবং কর্তব্য নিয়ে। বৃহত্তর অর্থে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানগুলো অভিহিত করা হয়, যেহেতু পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্বন্ধে আলোচনা করে। পৌরনীতি কাকে বলে? পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই অধ্যায় ও শাস্ত্র যা নাগরিক হিসেবে মানুষের অধিকার, কর্তব্য এবং রাষ্ট্র অপরাপর সামাজিক প্রতিষ্ঠানের কার্যবলী পর্যালোচনা করে। পৌরনীতি আবার আমরা যদি বলি কাকে বলে, নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় এবং রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে। তাই আমরা বলতে পারি যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই হচ্ছে পৌরনীতি। দার্শনিকদের মতে পৌরনীতি কাকে বলে? ইএম হোয়াইটের মতে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। তিনি আরও বলেন, পৌরনীতি হলো জ্ঞান ভাণ্ডারের সেই প্রয়োজনীয় শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আলোচনা করে। আমরা স্বাভাবিকভাবে পৌরনীতি কি, কাকে বলে এবং পৌরনীতির উৎপত্তিগত দিক নিয়ে আলোচনা করলাম। এবার আমরা পৌরনীতি ও সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু নিয়ে আলোচনার ক্ষেত্রে দেখব, প্রথম যে কথাটি আসে যে সংজ্ঞায়িত ছিল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। একজন সুনাগরিকের দায়িত্ব, কর্তব্য, তার চাল চলন বলন সবকিছু নির্ভর করে মূলত তার ব্যক্তিসত্তার পরে, তার ম্যানারিজমের পরে। তাই আমরা যেহেতু পৌরনীতি নাগরিকের জীবন সম্পর্কিত বিদ্যার নাম, এখানে নাগরিক বিষয়ক যত প্রশ্ন আছে এখানে আমরা দেখব পৌরনীতি এবং সুশাসনের বিষয়বস্তুর মধ্যে আসে। রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানাদি নিয়ে পৌরনীতি আলোচনা করে। যেমন দেখব যে একটি রাষ্ট্রের সংবিধান আছে, একটি রাষ্ট্রে আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে, শাসন বিভাগ আছে। এই সম্পর্কিত বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। আদি সংগঠন সম্পর্কে আলোচনা করে। আমরা জানি যে পরিবার হচ্ছে পৃথিবীর আদি সংগঠন। পরিবারের বৃহত্তম রূপ হচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্রটা গড়ে উঠেছে পরিবার কেন্দ্রিক। এই ক্ষেত্রে এই পরিবারের উৎপত্তি, পরিবার কত প্রকার, পরিবারের ধরন কি, এইগুলো নিয়ে আলোচনা করে। নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আলোচনা করে। আমরা দেখব যে আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করে থাকে পৌরনীতি এবং সুশাসন। উত্তম নাগরিকতা অর্জনের দিক নির্দেশনা। একজন সুনাগরিক হচ্ছে রাষ্ট্রের সম্পদ। এই রাষ্ট্রের সম্পদের যে উত্তম দিকগুলো অর্জন করতে পারে পৌরনীতি পাঠের মাধ্যমে। আর পৌরনীতি দৃষ্টি বা পৌরনীতির পরিধি ততটুক পর্যন্ত বিস্তৃত যতটুক পর্যন্ত একজন সুনাগরিকের দৃষ্টি সুপ্রসারিত হয়। রাজনৈতিক তত্ত্ব, একটি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব আমরা দেখব যে রাজনৈতিক তত্ত্ব বলতে এখানে রাষ্ট্রের উৎপত্তি কীভাবে হচ্ছে, একটি রাষ্ট্রের কাঠামোগুলো কী কী, একটি রাষ্ট্রের কাঠামো সম্পর্কে বিস্তারিত ধারণা রাজনৈতিক তত্ত্বের ভিতরে আমরা পেয়ে যাব। নাগরিকের অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান। একটি কথা না বললেই নয়, একজন নাগরিক তার ভবিষ্যতে সে কীভাবে চলবে, বর্তমান তার কী অবস্থা আছে, অতীতে তার কী অবস্থা হবে, এইগুলো নিয়ে যদি বা অতীতে তার কী অবস্থা ছিল এই নিয়ে তাকে বিস্তারিত আলোচনা করে সিভিক্স বা পৌরনীতি ও সুশাসন। আমরা দেখব যে অতীতকালে কী কী ঘটে গেছে আমাদের, এটার থেকে আমাকে শিক্ষা নিতে হবে।
বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পাথেও জোগাড় করা পরিণতিতে একটি বিশাল আলোচ্য বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে। সুনাগরিকতা শিক্ষা আমরা কেন পরিণতি নেব? যেহেতু একজন নাগরিকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে পরিণতি ও সুশাসন পাঠ্যের মাধ্যমে। সুনাগরিকতা শিক্ষা ছাড়া একটি রাষ্ট্রের উন্নতি করা সম্ভব না, কারণ একটি রাষ্ট্রের সভ্য সমাজের সম্পদই হচ্ছে একজন সুনাগরিক। আর সুনাগরিকের গুণাবলী অর্জন করার জন্য যা কিছু আমাদের দরকার আমরা দেখব যে পৌরনীতি সুশাসনের ভিতর আমাদের পাঠ্যের ভিতর সেগুলো লিপিবদ্ধ করা আছে। এই কারণে এই পৌরনীতি এবং সুশাসনের পরিধীয় বিষয়বস্তু ততটুকুই বিস্তৃত। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান একজন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, যেহেতু নাগরিকের চাল চলন ক্রিয়া কর্তব্য সব কিছু পৌরনীতিতে আলোচিত হয় এবং তাকেই নির্ভর করে পৌরনীতিতে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়েছে। আর একজন নাগরিকের ভালো মন্দ উভয় দিকে পরিধি এবং বিষয়বস্তুর হিসেবে আলোচিত হয়। রাজনৈতিক ঘটনা এবং আন্দোলন নিয়ে পৌরনীতি আলোচনা করে। একটা জিনিস আমাদের উপলব্ধি করলে যে রাজনৈতিক ঘটনা একটি রাষ্ট্রের উন্নয়নের চাবিকাঠি এবং আন্দোলন নিয়ে একটি জাতি, একটি রাষ্ট্র, একটি সমাজ সে বেঁচে থাকে। আমরা দেখব সরকার রাষ্ট্র পরিচালনা করে, সরকারের অপোজিশনে যারা থাকে তাকে বিরোধী দল বলা হয়। বিরোধী দলের গঠনমূলক আন্দোলন, গঠনমূলক সমালোচনা নিয়ে সরকার থেকে জ্ঞান অর্জন করে রাষ্ট্র পরিচালনার সহায়ক হিসেবে কাজ করে। পৌরনীতি এবং সুশাসন পাঠের প্রয়োজনীয়তা কি? যেহেতু আমরা এই পাঠ্যটা নিয়েছি, এই পাঠ্যটা আমাদের কেন পড়তে হবে? এ পড়ার পিছনে কারণটা কি? সুস্থ সুন্দর জীবন গঠন করার জন্য পৌরনীতি পাঠ করা একান্ত প্রয়োজন এবং তার শিক্ষা দান করে পৌরনীতি। একজন ব্যক্তির ব্যক্তিত্ব, একজন মানুষের মানবিকতা গঠন, মননশীলতা, ভ্রাতৃত্ব সবগুলো শিক্ষা দেয় এই সিভিক্সের মাধ্যমে বা সুশাসনের মাধ্যমে। নাগরিকতা সম্পর্কিত জ্ঞান দান করে পৌরনীতি, তাই আমরা আমাদের সুশাসন বা পৌরনীতি পাঠ করা একান্ত প্রয়োজন। আমাদের দৃষ্টিভঙ্গি উদার করে। মানুষের দৃষ্টিভঙ্গি মূলত আমরা যদি বলি, মানুষের দৃষ্টিভঙ্গি অত্যন্ত নিচের দিকে চলে যাচ্ছে দিন দিন। একে যদি ক্রমান্বয়ে ডেভেলপ করতে হয়, সেই ক্ষেত্রে নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করতে হয়, তাহলে আমাদের সুশাসন পড়া, পৌরনীতি সুশাসন পাঠ করা একান্ত প্রয়োজন। নাগরিকের অধিকার সচেতন করে। আমরা জানি আমাদের মৌলিক অধিকার কি, আমরা জানি আমাদের কর্তব্য কি, আমাদের দায়িত্ব কি। একজন সুনাগরিক কর্তব্যগুলো গুণাবলী থাকা দরকার। এই সচেতনতা বোধ করে আমাদের এই পৌরনীতি ও সুশাসন, তাই আমাদেরকে এটা প্রয়োজন পাঠ করা। দেশপ্রেম বৃদ্ধি করে পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে। আমরা দেখব সুযোগ্য নেতৃত্ব দিতে গেলে তাকে কতকগুলো বিষয়ের পরে অবশ্যই তার জ্ঞানলব্ধ কতকগুলো আচরণ থাকতে হবে, যেগুলো আমরা পৌরনীতি সুশাসন পাঠের মাধ্যমে শিখতে পারি। তাই পৌরনীতি সুশাসন পাঠ করা আমাদের প্রয়োজন। নাগরিক চেতনা বৃদ্ধি করে। জ্ঞানের সর্বোপরি আমাদের যে জ্ঞানের দ্বারা আমরা আজকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আছি। পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে আমরা বিজয়ের উল্লাস করছি। এর সব কিছু জ্ঞানের পরিধি বিস্তৃতি করার জন্য পৌরনীতি পাঠ করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে আমরা পৌরনীতি পাঠ করলাম এই কতগুলো ক্ষেত্রের জন্য, কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে পৌরনীতি সুশাসন পাঠ করা আমাদের কতটুকু গুরুত্ব বহন করে। আমরা এবার দেখব যে আমাদের এই বিষয়টি আমাদেরকে কতটুকু সচেতন করে এবং রাষ্ট্র কাঠামো, জনগণ এবং সর্বোপরি এই কল্যাণকার ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে আমরা বাংলাদেশের এই ছাত্রছাত্রীরা কতটুকু উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আলোচনা করব বাংলাদেশের ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসনের গুরুত্ব কতটুকু। আমরা একটি জাতি হিসাবে একটি রাষ্ট্রকে ভালোবাসা আমাদের
দায়িত্ব এবং নৈতিক কর্তব্য। তাই দেশকে ভালোবাসার শিক্ষা গ্রহণ করতে পারি আমরা পৌরনীতি ও সিভিক্স এর জ্ঞান অর্জন করে। আমাদের জাতীয় ইতিহাস জানার একটি ক্ষেত্র হচ্ছে এই পৌরনীতি ও সুশাসন। আমরা জানি এই রাষ্ট্রটি একদিনে স্বাধীন হয়নি। এই রাষ্ট্রটি 1757 সালের 23শে জুন পলাশির আম্রকারণে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত যাওয়ার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা চলে যায়। আর সেই স্বাধীনতা ছিনিয়ে আনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। এই যে 190 বছরের ইতিহাস, এই ইতিহাস আমাদের জানা প্রয়োজন। যে জাতি তার মায়ের ইতিহাস জানে না, যে জাতি তার রাষ্ট্রের সৃষ্টির ইতিহাস জানে না, সে অনেক কিছু থেকে আমি মনে করি বঞ্চিত এবং অবহেলিত। তাই আমাদের জাতীয় ইতিহাস জানা প্রয়োজন। আমরা সেই ইতিহাস জানতে পারি সিভিক্সের মাধ্যমে। জাতীয় সমস্যা এবং সমাধান। আমাদের খাদ্য সমস্যা আছে, আমাদের জনসংখ্যার সমস্যা আছে, আমাদের কর্মসংস্থানের সমস্যা আছে, বিভিন্ন সমস্যা থাকতেই পারে। মানুষ হিসেবে জন্ম নিলে সমস্যা নাই একথা বলার কোনো উপায় নাই। সমস্যা আমার আছে, সমাধান আমাদের করতে হবে। সমাধানের পথ নির্দেশন করতে গেলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সমস্যার চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধান করা এটা একটা জাতির কর্তব্য। এবং পৌরনীতি সুশাসন পাঠ করে বাংলাদেশের যে সমস্ত ক্ষেত্রে সমস্যা আছে সমাধানের উপায় নির্ণয় করা যায়। একটি রাষ্ট্রের কতগুলো মূলনীতি থাকে, বাংলাদেশেরও 4টি মূলনীতি আছে। আমরা জানি এই 4টে মূলনীতি কি, এই মূলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। আমরা জানি 1972 সালের যে সংবিধান আমরা পেয়েছিলাম 70 নির্বাচনের পরে, সেই সংবিধানে দেখতে পাবো যে আমাদের যে 4টে মূলনীতি ছিল সেই 4টা মূলনীতি সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। রাজনৈতিক চেতনা বৃদ্ধি পাবে, অর্থাৎ একটি জাতি শুধুমাত্র সুশিক্ষায় শিক্ষিত হলেই চলে না, রাজনৈতিকভাবে তাকে কিছু শিক্ষা গ্রহণ করতে হয়, রাজনৈতিক সচেতনতা রাখতে করতে হয়। সুনাগরিকতার শিক্ষা লাভ করে সুনাগরিক হিসাবে আমাদের কতগুলো ধারণা এবং জ্ঞান অর্জন করা দরকার। এটা পৌরনীতি পাঠের মাধ্যমে সম্ভব। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি পায় পৌরনীতি পাঠের মাধ্যমে। বাংলাদেশের যে পবিত্র সংবিধান 1972 সালে 16ই ডিসেম্বর পেয়েছিলাম, এই ডিসেম্বরের সংবিধানের যে কতটি ধারা আছে, কতটি উপধারা আছে, সংবিধানে কয়টি তফসিল আছে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। তাই আমরা বাংলাদেশের ক্ষেত্রে পৌরনীতি সুশাসন পাঠ করা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। দৃষ্টিভঙ্গি উদার করে, ইতিহাস জানতে সাহায্য করে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা একটি কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের ক্ষেত্রে পৌরনীতি সুশাসন এর জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বের জন্য, যে একজন সুনাগরিক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব এবং আমার পরিবার এবং সমাজের দায়িত্ব পালন করার সর্বোচ্চ জ্ঞান সেখানে পাওয়া যায়। তাই আমরা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটা নাগরিকের এই সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। পৌরনীতি সুশাসনের কর্মবিকাশ। আমরা আগামী ক্লাসে পৌরনীতি ও সুশাসনের শুধুমাত্র পৌরনীতি কি এতটুকু আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা সুশাসনের ধারণা এই বিষয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। কোথায় চাপ দিতে হয় তাই তো আমি জানি।